স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরোধীহীন সংবাদে। সঙ্গে আছি আমি কানিস লাবণী। বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পদক্ষেপে সমর্থন দিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট। লকডাউনের পথে হাঁটা পরিকল্পনাও করছে না যুক্তরাষ্ট্র। এদিকে ওমিক্রনের মোকাবেলায় বুস্টার ডোজকেই গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে ব্রিটেন। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। ওমিক্রনের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে দক্ষিণ আফ্রিকায়। রয়টার্স জানায়, গেল 2 সপ্তাহে দেশটিতে সংক্রমণের সূচকীয় বৃদ্ধি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল মাসে যেসব ভাইরাসের জিনোমের ক্রম তৈরি হয়েছিল তার 74% ছিল নতুন ভ্যারিয়েন্টের। তবে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলছেন, অমিক্রনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তটি হবে অবৈজ্ঞানিক। বৃহস্পতিবার অমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শীতকালে মোকাবেলার কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি লকডাউন। সকলের সম্মিলিত পরামর্শেই এই পরিকল্পনাটি তৈরি করেছি আমরা, যাতে শাটডাউন বা লকডাউন নয়, বরং আরও জোরদার টিকাদান কর্মসূচি, বুস্টার ডোজ এবং শনাক্তকরণ পরীক্ষা যুক্ত করা হয়েছে। নরওয়েতে অর্ধশতাধিক মানুষের দেহে শনাক্ত হয়েছে অমিক্রন। ফলে কিছু বিধিনিষেধ পুনরায় আরোপ করার পরিকল্পনা করেছে দেশটি। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, যারা করোনার ভ্যাকসিন নেননি তাদের চলাফেরার ওপর দেয়া হবে লকডাউন। এদিকে বৃহস্পতিবার করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সাথে অন্যদেরও অমিক্রন থেকে বাঁচতে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সবগুলো চেকপোস্ট বন্দরে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এই ধারাবাহিকতায় বেনাপোল চেকপোস্ট বন্দরে ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পুলিশি তত্ত্বাবধানে ইমিগ্রেশনের প্রবেশ মুখে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি। আর চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। রিপন হোসেনের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয়। আর ভারতীয় ভ্যারিয়েন্টের মতো করোনার নতুন এই ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য বেনাপোল চেকপোস্ট ও বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ডিজিটাল স্ক্যানিং মেশিনে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়া প্রত্যেক যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের আগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যেসব যাত্রীগুলো বাংলাদেশে আসছে তাদের মাস্ক পরিধান করা এবং তাদের হ্যান্ড স্যানিটাইজিং করা নজরদারিতে রেখেছে, যাতে এগুলো ক্রস করে, এগুলো না মেনে যাতে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 5 থেকে 6 হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। এক্ষেত্রে করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কায় সীমান্তবর্তী জেলা যশোরের মানুষ। আমাদের মনে ভয় কাজ করতেছে যে যেভাবে লোক আসা যাওয়া চলাফেরা করতেছে, এই ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে। সীমান্তের যে অবস্থা, তাতে স্বাস্থ্য অধিদপ্তর যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ওমিক্রন যশোরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। ওমিক্রনের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক। বেনাপোল বন্দর থেকে শুরু করে সব জায়গায় আমাদের সতর্ক অবস্থান আছে। সরকারের এই সমস্ত বিষয়ে যে সিদ্ধান্ত আসবে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা সরকারের উচ্চ পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছি এবং আমরা সেভাবে কাজ করছি। এছাড়া ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোতে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিছুতেই কমছে না নিত্যপণ্যের দাম। ভরা মৌসুমেও নাগালের বাইরে শীতকালীন সবজির দাম, মাছ মাংসের বাড়তি দাম এখনো কমেনি। বিস্তারিত জানাতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা, আমাদেরকে জানাবেন। আপনি তো চট্টগ্রামে আছেন, সেখানকার পরিস্থিতি কি? লাবণী, আপনি দেখতেই পাচ্ছেন ক্রেতাদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচা
বাজারের কিন্তু আসলে যে পাইকারি বাজার বলা যায় এই জায়গায় রিয়াজউদ্দিন বাজারে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে ক্রেতারা আসলেও কিন্তু দেখা যায় সবজিরও কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু শীতকালীন সবজিতে ভরপুর রিয়াজউদ্দিন বাজার। এই জায়গা থেকে, এই বাজার থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন বাজারে কিন্তু আসলে যে কাঁচা যে সবজিগুলো আছে সেই সবজি সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি দেখতে পাচ্ছেন রিয়াজউদ্দিন বাজারের আড়ত যেগুলো আছে, প্রায় 100-র অধিক আড়ত আছে, সেই আড়তগুলোতে কিন্তু আসলে সবজি সরবরাহ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আসলে যে আমরা বিভিন্ন জায়গা ঘুরে যেমনটা দেখছি সবজির কোনো কমতি আমরা দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে সবজির দাম কিন্তু অনেকটা বেশি। যেখানে শীতকালে এই সময়টার মধ্যে যেখানে সরবরাহ বেড়েছে সেখানে কিন্তু আসলে সবজির দাম কিন্তু একেবারে কমে যাওয়ার কথা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সেই সবজিগুলো, যে ফুলকপি আপনি দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু আসলে ফুলকপি বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজিতে, কিন্তু যে বেগুন বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজিতে। আবার কোনো বাজার ঘুরে আমরা দেখেছি বেগুনের দাম 60 টাকা পর্যন্ত। আবার কোনো বাজারে বিভিন্ন রকমের বেগুন আছে, কিন্তু সেই বেগুনের দাম কিন্তু সেভাবে তারা বিক্রি করছেন। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আসলে তার কারণে যে বাজার যে নিয়মিত মনিটরিং করার কথা রয়েছে সেভাবে মনিটরিং করা হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনি তো বাজার করতে এসেছেন, সবজির দাম এখনো চড়া, সবজি কি দেখছেন? আগ থেকে এখন অনেক বেশি আগ থেকে। আগে আর একটু সস্তা ছিল, 1 সপ্তাহ 15 দিন আগেও সস্তা ছিল, এখন কিন্তু অনেকটা দাম বেশি। এটাই আমরা তো সপ্তাহে একদিন আসি, এখানে অনেকটা ঠিক থাকে না, বাজার দর বরাবর ঠিক থাকে না, এক একদিন এক এক রকম হয়ে যায়। সরবরাহ তো কম নাই, অভাব নাই, রাস্তা হাঁটা অত যায় না, অভাব নাই, কিন্তু তারপরে দাম চড়া। লাবুটা আপনি বুঝতে পেরেছেন, এখানে যারা বাজার করতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আসলে যে সবজির কোনো সংকট তারা দেখছেন না। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, জানতে চাচ্ছি সবজি কি বাজারে দেখা যাচ্ছে, দাম কেমন? বর্তমানে সবজি আমদানি বেশি, কিন্তু দাম এই পাইকারের থেকে, খুচরোর থেকে পাইকারের দাম কম, খুচরো বাজারে বেশি। কিন্তু এখানে ফুলকপি পাতাকপি যে দাম, যে ব্যাপারী তো অনেক লস, কিন্তু খুচরো পাইকারের তো বেশি দাম। জি বললাম। বুঝতে পেরেছেন, এখানে যারা ক্রেতা আছে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে সবজির সরবরাহ আছে, কিন্তু আসলে সবজির দামটা কিন্তু অনেকটা বেশি। এমনকি শুধু আসলে দেশীয় সবজি নয়, আমরা দেখছি ভারত থেকে আমদানি করা সবজিও কিন্তু বাজার দখল করেছে চট্টগ্রামের এই বাজার। তবুও দেখা যাচ্ছে সে সবজির দাম কিন্তু অনেকটা বেশি হওয়ার কারণে হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা আড়তদার আছেন সেই আড়ত ঘুরে যেমনটা আমরা দেখেছি, সব আড়তে কিন্তু আসলে সবজির কিন্তু কমতি আমরা দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে সবজির দামটা অনেকটা বেশি। এখানে কয়েকজন আড়তদার আছে, আমি একটু জানতে চাচ্ছি, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এখানে আরও কয়েকজন খুব একটু ব্যস্ত সময়, যেহেতু সকালবেলার কারণেই কিন্তু আসলে যে তাদের ব্যস্ততা অনেকটা বেড়েছে, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এমনকি যে আড়তগুলো আপনি দেখতে পাচ্ছেন সব আড়ত ভর্তি কিন্তু সবজি আছে। আমরা একজন আড়তদারের সাথে কথা বলবো, আমি একটু কথা বলতে যাচ্ছি। সবজির কোনো কমতি আমরা দেখছি না, শীতকালীন সবজি কিন্তু বাজারে সরবরাহ অনেকটা বেশি, কিন্তু সবজির দাম এত বেশি। সবজির দাম এখন বর্তমানে যা সবজি আছে বাজারে টাইম মতো গাড়ি আসে না, তো রাস্তার জাম থাকে, বাজার এদিক এদিক হয়ে যায় মাঝে মধ্যে, এরকম হয় আর কি। হ্যাঁ সবজি আসে, মোটামুটি ভালোই আসে বাজারে। দাম শীতটা একটু বেশি হলে তারপরে একটু দাম কমার সম্ভাবনা আছে আর কি। লাবণী, আপনি বুঝতে পেরেছেন, এখানে যে আড়তদারের সাথে কথা বলেছে তারা বলছে সরবরাহ কিন্তু কিছুটা বেড়েছে, আরও যদি সরবরাহ বাড়ে তাহলে কিন্তু আসলে সবজির দাম আরও কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। ধন্যবাদ জয় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের দামের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন করেছে শিক্ষক সমিতি। একই সাথে ঘটনায় দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানানো হয়েছে। এদিকে এমন পরিস্থিতিতে সকাল 10টায় বসতে যাচ্ছে সিন্ডিকেটের জরুরি বৈঠক। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। জানা যায় মঙ্গলবার দুপুর 12:30টার দিকে একটি ছাত্র সংগঠনের কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে ডক্টর সেলিম হোসেনের গতি রোধ করে। পরে ওই শিক্ষককে তড়িৎ প্রকৌশল ভবনে তার ব্যক্তিগত কক্ষে এনে আনুমানিক আধা ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করে।
এরপর সেলিম হোসেন দুপুরের খাবারের জন্য বাসায় যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে একাডেমিক কার্যক্রম বন্ধ করে প্রতিবাদ সভা করে শিক্ষকরা। সকাল 10:30টায় শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন এবং অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকরা বলছেন, ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যু কোনো অবস্থায় স্বাভাবিক ঘটনা নয়, তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার মধ্য দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রফেসর ডক্টর সেলিম হোসেন স্যারের মৃত্যু কোনো অবস্থাতেই কোনো স্বাভাবিক মৃত্যু নয়, মানসিকভাবে বিপর্যস্ত করার মাধ্যমে আসলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শিক্ষকরা জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের দাবি জানানো হয়েছে। এছাড়া তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। 45 মিনিট ধরে যে রিগিংটা হয়েছে, এই রিগিংটা সে তার অধ্যাপনা জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা বিধায় সে বাসায় যেয়ে কারোর সাথে কথাও বলেনি, বাথরুমে যে হঠাৎ করে ক্লিয়ার হতে যেয়ে তার নার্ভ সিস্টেম কোলাপস করছে। এটি হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এদিকে তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কুয়েট ভিসি। এটা তদন্ত কমিটি সিদ্ধান্ত নিবে কি করবে না করবে, তাদের তদন্তে যেটা বের হয়ে আসবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষকের মৃত্যুর ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণায় অটল রয়েছে শিক্ষক সমিতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। বিজয়ের 50 বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে 26 বছর, যা প্রতিনিধিত্ব করে সমগ্র স্বাস্থ্য সেবাকে। বিশ্বনন্দিত কমিউনিটি ক্লিনিক ইপিআই কার্যক্রম স্বাস্থ্য সূচকে অভাবনীয় সাফল্য আর অবকাঠামোগত উন্নয়ন তো আছেই, সাথে যোগ হয়েছে প্রযুক্তিগত চিকিৎসাও। তবে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা দেয়া এখনো চ্যালেঞ্জ। স্বাস্থ্য খাতে 50 বছরের প্রাপ্তি অপ্রাপ্তির বাকিটা রিশাদ হাসানের রিপোর্টে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশব্যাপী থানা হেলথ কমপ্লেক্স গঠনের পরিকল্পনা করেন। 3 লাখ মানুষের জন্য তখন ছিল একটি করে হেলথ কমপ্লেক্স। বিজয়ের 50 বছরে দাঁড়িয়ে সেই দেশে এখন প্রতি 6000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক। জনস্বাস্থ্য বিবেচনায় যা একটি বৈপ্লবিক পরিবর্তন। শুধু তাই নয়, গেল 50 বছরে বাংলাদেশের স্বাস্থ্যসূচকও চোখে পড়ার মতো। কমেছে মাতৃ ও শিশু মৃত্যুহার, পোলিও, কলেরা, ধনুষ্টঙ্কার বসন্তমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বয়ংসম্পূর্ণ হয়েছে ওষুধ শিল্পে, যা রপ্তানি হয় বিশ্বে 150টিরও বেশি দেশে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণে এনেছে প্রজনন হার। বিশ্বে ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে ইপিআই সম্প্রসারিত টিকা কার্যক্রমেও। আরও যোগ হয়েছে অজ্ঞাত রোগ শনাক্ত ও জিনোম সিকোয়েন্স সহ জটিল সব গবেষণায়। 50 বছরের দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে অটোমেশন, রোবোটিক সার্জারি সহ আধুনিক চিকিৎসা ব্যবস্থার। ভবিষ্যতে রোবোটিক সার্জারি হবে, এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে, আমার এখান থেকে অটোমেশনের মাধ্যমে সমস্ত ডাটা সারা বিশ্বে আমরা ভবিষ্যতে রপ্তানিও করতে পারবো। স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়নগুলোতে প্রান্তিক পর্যায়ের মানুষের সেবা নিশ্চিত করাকে জরুরি বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো এবং একই সাথে স্বাস্থ্য সেবা ব্যবস্থা বলতে যেন শুধু চিকিৎসা সেবা ব্যবস্থা বোঝায়, সেটা না করে স্বাস্থ্যের পূর্ণাঙ্গ রূপায়ণ করা উচিত। কারিগরি দিক বিবেচনায় দেশের বর্তমান স্বাস্থ্যসেবার গতি আনতে মন্ত্রণালয়, অধিদপ্তর ও চিকিৎসকদের মাঝে যোগাযোগ স্থাপন গুরুত্বপূর্ণ বলে মনে করেন চিকিৎসক সংগঠনগুলো। আন্তঃকাটার বৈষম্যটা দূর করতে হবে সুস্বাস্থ্য প্রতিষ্ঠার লক্ষ্যে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কিছু আমরা টার্গেটে পৌঁছতে পারতেছি না, সেই জায়গাগুলোর আমাদের বড় চ্যালেঞ্জ। থানা হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা বিপ্লব থেকে ভ্যাকসিন হিরো, সকল অর্জনের পর ডিজিটাল স্বাস্থ্যসেবা স্বপ্ন দেখাচ্ছে নতুন বাংলাদেশের। গুটি বসন্ত, কলেরা বা ডায়রিয়া, গেল 50 বছরে বাংলাদেশ অতিক্রম করেছে এমন বেশ কিছু মহামারী। বর্তমানে বাংলাদেশ অতিক্রম করছে ভয়াবহ মহামারী করোনা। এই করোনা জয় করে ভবিষ্যতে রোবোটিক সার্জারি, অটোমেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ডিসেম্বর মাসে মুক্তিবাহিনীর একের পর এক হামলায় পাক হানাদাররা দিশেহারা। 71 এই মাসের শুরুর দিক থেকে বাংলাদেশের প্রায় সবখানে মুক্তিযোদ্ধারা বিজয়ীর বেশে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। এই দিনেই ভারতে বিমান হামলা চালায় পাকিস্তান।
ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ কমান্ড। শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত অধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। সহায়তা করেंगे বাংলাদেশ के लोगों की मदद करेंगे। ৩ ডিসেম্বর দিনটি ছিল শুক্রবার। এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বিশাল জনসভায় ভাষণ দিচ্ছেন। ঠিক সে সময় ভারতের বিভিন্ন বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা শুরু হয়। অবিলম্বে তিনি দিল্লি ফিরে যান। ভারতে জারি করা হয় জরুরি অবস্থা। ঘোষিত হয় বাংলাদেশ ভারতের যৌথ কমান্ড। পাকিস্তানের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে পাক ভারতের মধ্যকার যুদ্ধ বলে চালিয়ে দেওয়া। তবে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানান, বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদে যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তারা ভেটো দেবে। ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমন্বয়ে গঠিত মিত্রবাহিনীর আক্রমণে কোণঠাসা হতে থাকে হানাদাররা। ৩ ডিসেম্বর দুপুর 12টার দিকে বরগুনা শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় বরগুনার বিভিন্ন জায়গায় পাক হানাদার বাহিনী নির্যাতন আর গণহত্যা চালায়। এদিন মুক্তিযোদ্ধারা নোয়াখালীর মাইজদি, সোনামুড়ি, কুমিল্লার মিয়াবাজার দখলে নেয়। আর বিজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যায় বাঙালিরা। মাসুদ রানা, নিউজ 24। এবার নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। বগুড়ায় মরুভূমির 3 ফল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শোয়েব সাদিক নবীন নামে সিঙ্গাপুর ফেরত এক যুবক। তার সফলতা দেখে বিদেশে এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। বাণিজ্যিকভাবে চারা উৎপাদন ও মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুরের শোয়েব সাদিক নবীন চলতি বছরের সেপ্টেম্বর মাসে তুরস্ক থেকে 3 গাছের 600 চারা সংগ্রহ করে 2 বিঘা জমিতে রোপণ করেন তিনি। চারা রোপণের 3 মাসের মধ্যেই গাছে ফল ধরেছে। শোয়েব সাদিক নবীন জানান, 1 বিঘা জমিতে 3 ফল উৎপাদনের খরচ 2 লাখ টাকা হলেও বছরে ফল ও চারা বিক্রি করে 6 থেকে 8 লাখ টাকা আয় করা সম্ভব। যারা টাকা খরচ করে বাইরে যাচ্ছে, অনেকগুলো টাকা খরচ করে বা সরকারি চাকরির পিছনে ছুটতেছে, তাদের জন্য বাইরে যেতে না হয় বা সরকারি চাকরির জন্য যেন হোপলেস না থাকে, অল্প টাকা বিনিয়োগ করে সুন্দর বাগান করে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে আমাদের, যেখান থেকে মান্থলি ফিক্সড একটা ভালো একটা ইনকাম তারা যেন পায়, সেই চিন্তাধারা থেকে আমরা কিন্তু শুরু করেন। তার সফলতা দেখে বিদেশি এই ফল চাষে আগ্রহী উঠছেন অনেকে। এই ফল বাগান আমি কোনোদিন দেখিনি, আমার দেখে খুব ভালো লাগলো। আর এই ফল খাতেও খুব সুস্বাদু। অল্প দিনের মধ্যে চমৎকার গাছ বড় হয়েছে এবং ফল আছে, এটা দেখে আসলে আমারও ইচ্ছা হচ্ছে এরকম একটা বাগান করার। সংশ্লিষ্টরা জানান, 3 গাছে কোনো রকম রাসায়নিক সার দিতে হয় না। রোপণ করা গাছগুলোর মাটি বেলে ও দোআঁশ মাটির সংমিশ্রণ হলেও এই আবহাওয়ার সঙ্গে এখন মানিয়ে নিয়েছে 3। এখন বাণিজ্যিকভাবে চারা উৎপাদন ও মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে। কৃষক ভাইদের যদি কেউ ওনার থেকে চারা নিয়ে বা আশেপাশে দেখে যদি এটা চাষাবাদ করেন, আমরা তাদেরকে প্রযুক্তিগত সহায়তাগুলো দিয়ে যাব। ভবিষ্যতে কিন্তু 3 শুধু না, আমি বলবো আরও যে বিদেশি ফল যেগুলো আছে আমাদের দেশের আবহাওয়া মাটির সাথে খাপ খায়, সেগুলো চাষ করে কৃষক ভাইরা আরও বেশি লাভবান হতে পারবে। সম্ভাবনাময় এই ফলটি বাণিজ্যিকভাবে চাষ করা গেলে দেশে বেকারত্ব হার কমে আসবে। একই সঙ্গে রপ্তানির মাধ্যমে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীতের তীব্রতা বাড়ছে উত্তরের জেলাগুলোতে, সেই সাথে বাড়ছে রোগবালাই। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, শীতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেবল গাইবান্ধা জেলা হাসপাতালেই ঠান্ডাজনিত রোগ নিয়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 30 থেকে 40 জন শিশু। গত 12 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে 2 শতাধিক শিশু, এর মধ্যে মৃত্যু হয়েছে 2 জনের। গত রাত থেকে বমি, একটু ঠান্ডা পাইছিল, আবার আজকে রাত্রে পায়খানা, শুধু বমি ছিল না, সেই কারণে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওরা এখন থেকে স্যালাইন দিছে খাওয়ার, আবার স্যালাইনও দিছে। 4-5 দিন হয় পাতলা পায়খানা হয়েছে, তাই সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি। সেখান থেকে স্যালাইন দেওয়ার পরে শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে পারে না এমন অবস্থায়। ডাক্তার, গ্রামীণ ডাক্তার দেখাইছি, দেখানোর পরে কোনো সুস্থ হয়নি, তারপর আমরা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে শিশু রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রচণ্ড রোগীর চাপ, আমরা তো হিমশিম খাচ্ছি। এমন ডাক্তারের
পরামর্শ অনুযায়ী তো চিকিৎসা দেওয়া হচ্ছে। শীতকালীন রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এই বিষয়ে মায়েদের আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। বাচ্চাকে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে এবং মায়েরা যাতে ট্রাভেলিংয়ের ব্যাপারে তাদেরকে করতে হবে, বাইরে বেরোলে তার বাচ্চাকে যাতে ঠান্ডা না লাগে কোনোভাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ছাওয়াত। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাটবে বলে অনুমান করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে ঘূর্ণিঝড়টি অন্ধ্র এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। থাইল্যান্ড থেকে আসা ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে নিম্নচাপ রূপে বর্তমানে অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। গতিপথ পরিবর্তন করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়লে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তি সঞ্চয় করে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে কলকাতা সহ উপকূল ও সংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামীকাল ভোরের দিকে এটি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 57 কিলোমিটার অংশে বৈধ সড়কের সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। জমির মালিকানা দাবি করে অবৈধ এসব দোকানপাট ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। তবে সড়ক ও জনপথের জমিতে মালিকানা দাবি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নরসিংদীর 52 কিলোমিটার অংশ পড়েছে ঢাকা সিলেট মহাসড়কে। এই মহাসড়কের দুই পাশে রয়েছে সড়ক ও জনপথ বিভাগের নিজস্ব জমি। সরকারি এসব জমি খালি থাকায় এক শ্রেণীর প্রভাবশালী চক্র জমির মালিকানা দাবি করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। গড়ে তোলা এসব দোকানপাট থেকে মাসিক ভাড়া বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এই চক্র। মহাসড়কের দুপাশ জুড়ে নির্মাণ করা হয়েছে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা, তবে অস্থায়ী স্থাপনাই বেশি। সরকারি জায়গা থেকে ব্যবসা করি, তবে মনে করেন যে যাদের বাপ দাদার সম্পদ আছে না, আগে পজিশন, তাদেরকে ভাড়া দেওয়া লাগে। জায়গার মালিক নাই, যারা আগের জায়গার মালিক আছেন মহাসড়কে নেওয়ার আগে হেরোয়ানে বাড়ানো। দিন দিন দখলের মাত্রা বাড়লেও অবৈধ স্থাপনার কোনো তালিকা নেই সড়ক ও জনপথ বিভাগের হাতে। অবৈধ স্থাপনা উচ্ছেদে নিজস্ব নিরাপত্তা বাহিনী, এমনকি ম্যাজিস্ট্রেটও নেই সড়ক বিভাগের অধীনে। ভাঙ্গা এই বলো তো আমরা ভাঙ্গা দেবে, কই বেলা আমরা যাই ভাঙ্গা জায়গা, আবার মনে করেন যদি এরা কাম কাজ না করে তো আমরা তুলি। সরকারি জায়গা প্রত্যেক জায়গায় বেশি, তো মালিকের জায়গা ব্যবসা দিলে আমরা যাইতো না, কাস্টমার এত দূরে, অনেক দূরে না। 2019 সালের ডিসেম্বরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। তবে উচ্ছেদ অভিযানের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও গড়ে ওঠে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা। কিছু কিছু জায়গায় মামলা রয়েছে এবং ওইটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ওখানে হাত দিতে পারি না, তাতে কন্টেম্প্ট অফ কোর্টের প্রশ্ন চলে আসবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় করতে পারি না। এখন আবার আমরা শুরু করব যে অবৈধ স্থাপনা সরকারি জায়গায় থাকা যাবে না, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। ঢাকা সিলেট মহাসড়কের পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদার মুক্ত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার খেলার খবর। দ্বিতীয় টেস্ট সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে অনুশীলন সেরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে কোভিড নেগেটিভ হওয়ার আগে একা একা অনুশীলন সেরেছেন সাকিব আল হাসান। এরপর ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফেরা সাকিব আল হাসান কোভিড নেগেটিভ ফল নিয়ে সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। সাকিব মাঠে আসেন সকাল 11টায়। নেট বোলারদের নিয়ে একাই ব্যাটিং অনুশীলন করেন তিনি। এরপরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব। বিকেলে তাকে মূল মাঠে রানিং করতে দেখা যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা প্রস্তুতিতে দেখা যায় এই তারকাকে। 2 দিনের অনুশীলনে প্রথম দিন বৃহস্পতিবার সকালে অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল।
দর্শক, এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।